ওকে, আমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট এবং সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মধ্যে আমরা জানি যে দুই ধরনের অ্যালাইনমেন্ট মূলত আছে। একটা হচ্ছে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। আর এখানে আমাদের কন্টেন্ট গুলো মূলত আমাদের পড়া হয়ে গিয়েছে আগের বার। এখন আমরা যেটা দেখব যে এখানে আমরা অলরেডি দেখেছি যে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কি আর হচ্ছে যে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কি। দুটো এক্সাম্পল এখানে দেয়া আছে। আমরা যদি দেখি পেয়ার ওয়াইজ মানে পেয়ার মানেই আমরা জানি যে দুটো জিনিস থাকবে এখানে স্বাভাবিকভাবে। দুটো আমাদের কাছে হচ্ছে যে সিকোয়েন্স আছে এবং দুটো সিকোয়েন্সের মধ্যে এখানে আমরা যদি দেখি যে ম্যাচকে আমরা সাধারণত এভাবে যখন একটা লাইন থাকে তখন আমরা বুঝতে পারি যে এই এলিমেন্টগুলা ম্যাচ। ঠিক আছে? আর মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টে আমরা চলে যাই। এখানে আমরা একটা আইডিয়া নিতে পারি, যদিও এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আমাদেরকে দেখো হিউম্যান, চিম্প, গরিলা, মাউস, অ্যানচেস্টার অ্যান্ড হর্স, এই আমাদের যে এনিমেল গুলো আছে এনিমেলের একটা প্যাটার্ন দেয়া আছে, সিকোয়েন্সের একটা পোর্শন দেয়া আছে। এখানে যদি আমরা দেখি যে একটা একটা টাইম পর্যন্ত হচ্ছে যে আমরা কিন্তু অনেকটা ডিএনএ সিকোয়েন্সের মিল পাচ্ছি। ঠিক আছে, দেখো ইঁদুর আর মানুষের মধ্যে এই পজিশনে এইটা কিন্তু মিল আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যখন আমরা অনেকগুলো এনিমেল নিয়ে আলোচনা করি তখন মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলি। তো এখন আমরা যেটা আজকে মূলত পড়বো সেটা হচ্ছে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্টে। আমরা প্রিভিয়াস ক্লাসেও বলেছি দুই ধরনের মেথড ইউজ হয়, একটা হচ্ছে লোকাল এবং আরেকটা হচ্ছে গ্লোবাল। এবং এখানে আমরা আরেকটা জিনিস যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যখন আমি একটা সিকোয়েন্সের পুরো পোর্শনের সাথে আরেকটা সিকোয়েন্সের কমপ্লিট পোর্শনটা হচ্ছে যে কম্পেয়ার করি তখন সেটা হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট। আর যখন হচ্ছে যে একটা ডিএনএ পুরোটা না নিয়ে একটা ছোট পোর্শন, একটা সেগমেন্ট পোর্শনকে আমরা আরেকটা ডিএনএ সিকোয়েন্সের সেগমেন্ট পোর্শন অথবা কমপ্লিট পোর্শন নিয়ে আলোচনা করি তখন সেটা হচ্ছে লোকাল মেথড। তো আজকে আমাদের জন্য দুটো মেথড আছে এবং দুটো মেথডের সেপারেট দুইটা নাম আছে। নামগুলা মনে রাখা আমাদের জন্য জরুরি, কারণ তোমাকে প্রশ্নে বলতে পারে যে গ্লোবাল অ্যালাইনমেন্ট করো অথবা নিডলম্যান ওয়ান্স অ্যালগোরিদম অ্যাপ্লাই করো। তো তোমাকে জানতে হবে কোনটা কিভাবে কাজ করে। গ্লোবাল অ্যালাইনমেন্টের যে অ্যালগোরিদম ব্যবহার হয় সেটা হচ্ছে নিডলম্যান ওনসের এবং লোকাল অ্যালাইনমেন্টে যে অ্যালগোরিদম ব্যবহার হয় সেটা হচ্ছে স্মিথ ওয়াটারম্যানের। আচ্ছা, এখানে আমাদেরকে তিনটা মেজর স্টেপ দেয়া আছে যে ম্যাথটা আমরা মূলত যখন আমাকে দুটো সিকোয়েন্স দেয়া থাকবে তখন আমি কিভাবে ম্যাথটা করব। তো এখানে দেখতে একটু হিবিজিবি মনে হলেও আমরা একটু বোঝার চেষ্টা করব ধীরে ধীরে। প্রথমে আমার মূল স্টেপ হচ্ছে তিনটা। ঠিক আছে, কেউ যদি আটকে যাও, কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে সাথে সাথে বলবে, ঠিক আছে? কারণ এই ম্যাথ গুলো এমন, তুমি যদি একটা স্টেপে বুঝতে অসুবিধা হয় তাহলে এরপর থেকে বুঝতে তুমি বুঝতে পারবা না। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা মেজর স্টেপ আছে। একটা হচ্ছে যে 2D ম্যাট্রিক্স আমাকে ক্রিয়েট করতে হবে, যে সিকোয়েন্স গুলো আমাকে দেয়া থাকবে সেগুলোর সাহায্যে। কিভাবে সেটা আমরা পরে আসছি। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে যখন আমার 2D ম্যাট্রিক্সটা বানানো হয়ে যাবে এবং এটাই এই ম্যাথটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আমাদের 2D ম্যাট্রিক্স যখন বানানো হয়ে যাবে তখন আমাকে ট্রেস ব্যাক করতে হবে, মানে লাস্ট যেই সেলটা থাকবে ওই সেল থেকে ব্যাকওয়ার্ডে যেতে হবে, দেন আমাকে একটা ফাইনাল অ্যালাইনমেন্টে আসতে হবে। এইটা হচ্ছে আমার মূল তিনটা স্টেপ। তো তিনটে স্টেপের জন্য আমাকে এখানে আমরা যদি দেখি আমাকে হচ্ছে যে আহ কিছু নিয়ম বা রুলস হচ্ছে যে বলে দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখব না, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে যে আমরা ম্যাথটা কিভাবে করতে পারি। তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আমি অ্যারো ফলো করব এবং অ্যারোটা তিনটা দিক থেকে আসতে পারে। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো আবার। আমরা অ্যারো ফলো করব এই ম্যাথের ক্ষেত্রে এবং আমাদেরকে খেয়াল করতে হবে অ্যারোটা কোন সাইড থেকে আসতেছে। সাধারণত তিনটা সাইড থেকে আসে। একটা হচ্ছে ডায়াগোনাল, এই যে আমি যদি দেখাই দিই এই যে ডায়াগোনাল। ঠিক আছে, আরেকটা হচ্ছে পাশ থেকে আসছে, আরেকটা হচ্ছে উপর থেকে আসছে। তাইলে আমি যখন ম্যাথ করব তখন আমাকে তিন রকমের ডায়াগোনাল, সরি তিন রকমের অ্যারো হচ্ছে যে দেখতে হবে
এবং 3টা অ্যারো 3 দিক থেকে আসে, একটা হচ্ছে ডায়াগোনাল, আরেকটা হচ্ছে সাইড থেকে, আরেকটা হচ্ছে উপর থেকে। এবং এটা কোন সাইডের অ্যারো এইটার উপর ডিপেন্ড করে আমাকে মনে রাখতে হবে যে নেক্সট আমি কি করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাই, আমরা ম্যাথে চলে যাই। এখানে এটা বুঝতে আমাদের একটু অসুবিধা হতে পারে। এটার জন্য আমরা যেটা করতে পারি, একটু এখানে দেখাই দেই। আমাদের অ্যারোটা যখন হচ্ছে আমাদের অ্যারোটা হচ্ছে যখন হচ্ছে আচ্ছা, এখান থেকে না দেখে আমার মনে হয় আমরা যদি ম্যাথ থেকে সরাসরি দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের এক্সাম্পলটা দেয়া আছে, আমরা একটু এক্সাম্পলটা দেখি। আমাদের এক্সাম্পলে দুটা সিকোয়েন্স দেওয়া আছে, ছোট ছোট দুইটা সিকোয়েন্স। সিকোয়েন্স 1 এ দেওয়া আছে এ এ এ সি, এবং সিকোয়েন্স 2 তে আমাদেরকে দেওয়া আছে এ জি সি। আচ্ছা, এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে আমাকে একটা স্কোর স্কিমও দেয়া থাকবে। স্কোর স্কিম কি? স্কোর স্কিম হচ্ছে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা কেসের জন্য আমরা জানি আমাদের ডিএনএ তে সাধারণত ডিএনএ নিয়ে যখন আমরা আলোচনা করি 3 ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে ম্যাচ, আরেকটা হচ্ছে মিসম্যাচ, এবং এর পরেরটা হচ্ছে গ্যাপ। আমরা 3টা কেসই জানি না, কারো কি এই 3টা কেস নিয়ে কোনো কনফিউশন আছে? এই 3টা কেস থার্ড নাম্বারটা কি বললেন? এই যে এখানে আমাদেরকে 3টা কেস দেয়া আছে, কেমন? দুইটা ডিএনএ কে যখন আমরা আলোচনা করি তখন 3টা কেস থাকে, একটা ম্যাচ, আরেকটা গ্যাপ, আরেকটা মিসম্যাচ। আমাদের কি এই 3টা কেস বুঝতে অসুবিধা আছে? ম্যাম, না ম্যাম। গ্যাপ হইলে কি না ম্যাম। -2 হবে সব সময়? জি, বুঝি নাই। গ্যাপ হইলে কি -2 হবে সব না সময়? না না, এটা সব সময়ের জন্য না, এই স্কোর স্কিমটা তোমাকে দিয়ে দেওয়া থাকবে। কেমন? এখানে যেমন 1 -2 -1 আছে, এখানে তোমার 3 to 1 ও থাকতে পারে, অথবা হচ্ছে যে 5 5 3 0 এরকমও থাকতে পারে। ঠিক আছে? এই নাম্বারটা কনস্ট্যান্ট না আর কি, তাই তো না ম্যাম? না না, কনস্ট্যান্ট না। এইটা তোমাকে হচ্ছে যে দিয়ে দেয়া থাকবে। এটা বায়োলজিস্টের কাজ, কখন কি স্কোর হবে, স্কোর স্কিমটা কোনটা ফলো করতে হবে, এইটা হচ্ছে যে তোমাকে মানে দিয়ে দেয়াই থাকবে। তোমাকে দুটো জিনিস দেয়া থাকবে, একটা হচ্ছে ইনপুট সিকোয়েন্স গুলো, আর একটা হচ্ছে যে স্কোরিং স্কিম। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা সেলের জন্য আসলে 3 সাইড থেকেই হিসাব করতে হয়। পাশের থেকেও হিসাব করতে হয়, উপর থেকেও হিসাব করতে হয়, এবং পসিবল হলে ডায়াগোনাল থেকেও হিসাব করতে হয়। ঠিক আছে? কিভাবে হিসাব করতে হয় এটা পরে, আমরা একটু সিস্টেমটা আগে বুঝি। আমাদেরকে হচ্ছে যখনই আমরা সেট, আমি একটু দেখাই দিই। এই যে এখানে হচ্ছে যে আমরা এভাবে একটা বক্স করব। ঠিক আছে? একটু দেখে ফেলি। যখন আমরা করব তখন একটা ঘর ফাঁকা রেখে এখানে এই যে এইভাবে আমরা একটা টেবিল এঁকে ফেলবো। টেবিল আঁকার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা রো এর একটা ঘর এবং কলামের একটা ঘর বাদ দিয়ে এরপরে আমরা সিকোয়েন্স গুলা লিখবো। এখন এখানে বলতে পারো যে ম্যাডাম এখানে তো এজিসি লিখেছে, আমি যদি এখানে এ এ এ সিটাই লিখতাম কোনো অসুবিধা নাই, তোমার একই আউটপুটই আসতো। ঠিক আছে? তোমার একই আউটপুট আসবে। তুমি কোনখানে কোন সিকোয়েন্স লিখবে এটা কোনো ম্যাটার না, তুমি যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি, কেন আমাদেরকে এখানে একটা গ্যাপ দিতে হবে? কারণ নিয়ম অনুযায়ী আমাদেরকে এই সেলটাতে একটা জিরো বসাতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে? এখন বলতে পারো যে ম্যাডাম কেন জিরো বসাতে হবে, আমি কি অন্য কোনো নাম্বার বসাতে পারবো না? না, পারবা না, কারণ নিডলম্যান এন্ড ওন্স অনেক কষ্ট করে অলরেডি অ্যালগোরিদমটা আবিষ্কার করে দিয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা চলে আসি যে এইখানে আমরা যে টেবিলটা করলাম, টেবিলটা আমরা এখানে কিভাবে সিকোয়েন্স দুটো বসাইছি, এটাতে কারো কনফিউশন আছে? এবং এখানে কেন জিরো হবে এই জিনিসটা নিয়ে আমাদের আর কারো কনফিউশন আছে? না ম্যাম। ওকে, তাহলে আমরা এখন চলে যাই সরাসরি ম্যাথে। ঠিক আছে? কি বললাম যে আমাদের প্রত্যেকটা সেলের জন্য 3 সাইড থেকে আসলে হিসাব করতে হবে। 3টা সাইড কি কি আমরা একটু দেখি। তোমরা একটু আমার কার্সরটা ফলো করো। আমার এই যে ধরো আমি এখন এই সেলটা নিয়ে কাজ করব। ঠিক আছে? এই সেল নিয়ে কাজ করলে আমার মূলত 3টা জিনিস বের করতে হবে। একটা কি, আমি যদি পাশের সেলের সাথে হিসাব করি তাহলে তখন এই সেলটার ভ্যালু কত কত আসে। যদি আমি ডায়াগোনালি হিসাব করি
তখন সেলটার ভ্যালু কত আসে, প্লাস হচ্ছে যদি আমি উপরেরটার সাথে হিসাব করি তখন ভ্যালুটা কয়টা আসে। তাইলে আমি এভাবে কয়টা ভ্যালু পাবো, 3টা ভ্যালু পাবো। 3টার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে এই সেলটার ভ্যালু। তার মানে তোমাকে প্রত্যেকটা সেলের জন্য 3টা করে হিসাব করতে হচ্ছে, এবং 3টা করে হিসাব করার পরে যেটা তোমার ম্যাক্সিমাম আসবে সেটাই হবে এই সেলের ভ্যালু। হিসাব ম্যাম কোন কিভাবে, তিনটা? এই যে যে কোনো সেল, যদি আমি এই সেলটা নিয়ে কাজ করি তাহলে হচ্ছে এই পাশে যেটা আছে, এই যে পাশের সেল, ডায়াগোনালের সেল, উপরের সেল, এই আচ্ছা আচ্ছা, 3টা জি সেল, এই জি ম্যাম, 3টা বুঝতে সেলে যে ভ্যালুগুলা থাকবে ওই ভ্যালুগুলা ইউজ করে আমাকে একটা 3টা ভ্যালু হিসাব করতে হবে। কিভাবে হিসাব করতে হবে এটা এখনো বলি নাই। 3টা ভ্যালু হিসাব করতে হবে, 3টা ভ্যালু হিসাব করার পরে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমার এখানের ভ্যালু। এই ম্যাথটা ভালো করে বুঝো, যদি এটা ভালো করে বুঝো তাহলে তোমার পরে আর লোকালে সমস্যা হবে না, কারণ দুইটা সিস্টেম একই। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু দেখি, এই যে এইখানে আমার যেই সেলটা আছে এই সেলটা এখন আমরা হিসাব করব। আচ্ছা, আমরা একটু দেখি কি বলছিলাম, তিনটা সাইড থেকেই আমাকে হিসাব করতে হবে। এই সেলের উপরে আমার কি কোনো ভ্যালু আছে? নো ম্যাম। না, এটার উপরে কোনো ভ্যালু নাই, তাহলে আমি এটা হিসাব করতেই পারবো না, কারণ ভ্যালু তো দেয়া নাই। আচ্ছা, এরপর হচ্ছে এই সেলটারই ডায়াগোনালের কি কোনো ভ্যালু দেয়া আছে? না ম্যাম। এখানেও কোনো ভ্যালু No, ma'am. দেওয়া নাই। তার মানে এটাও আমার এখন আর হিসাবের কিছু নেই। কিন্তু আমি যদি এখন বলি যে জিরো। সাইডে 0 দেয়া আছে। আচ্ছা, এখন আমরা জানি যখনই আমি হিসাব করব সাইড অথবা উপর থেকে, যখনই আমি হিসাব করব সাইড অথবা উপর থেকে, তখন আমার হিসাবের নিয়ম হচ্ছে ওই সাইডে যে ভ্যালু থাকবে ওই ভ্যালুর সাথে আমাকে গ্যাপের ভ্যালু যোগ করতে হবে। বুঝতে পারছি? ম্যাম আবার জি একটু ম্যাম। বলেন। আবার একটু বলেন ম্যাম। আমি যখনই আমরা কয়টা জায়গা থেকে হিসাব করব বলছি, সাইড, ডায়াগোনাল এবং উপর থেকে, তাই না? উপর থেকে। জি যখনই আমি সাইড থেকে অথবা উপর থেকে হিসাব করব, ওই সেলগুলাতে যে ভ্যালু থাকবে, মানে প্রিভিয়াস সেলগুলাতে, এটা হোক পাশে অথবা উপরে, যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুর সাথে আমি কি যোগ করব, গ্যাপের ভ্যালু যোগ করব। গ্যাপের ভ্যালু, এখানে গ্যাপের ভ্যালু কত? -2 ম্যাম। হ্যাঁ, তাহলে এই সেলে উপরে তো হচ্ছে না, উপরে কোনো ভ্যালু নাই, ডায়াগোনালেও কোনো ভ্যালু নাই, তাইলে পাশে আছে 0। 0-র সাথে আমি যদি গ্যাপের ভ্যালু যোগ করি, মানে -2 যোগ করি, আমার ভ্যালু কত আসার কথা? -2। ওকে, ভেরি ফাইন। দেখি আমাদের -2 আসলো কিনা। এসেছে, ঠিক আছে। জি আচ্ছা, ম্যাম। এখন আমরা আবার পাশের সেলে চলে যাই, মানে এই সেলটাতে চলে যাই। তাহলে এই সেলেও একই ভাবে আমি দেখতেছি কি উপরে কি আছে, কোনো ভ্যালু নাই, তাই না? ডায়াগোনালে কোনো ভ্যালু নাই, ঠিক আছে। না। এখন আছে আবার পাশে, তাইলে এখন এখানে কত ভ্যালু হওয়ার কথা বলো তো? -4। এক্স্যাক্টলি। কিভাবে? আগে যে সেলটা আছে মানে পাশের সেলের সাথে আমাকে কত যোগ করতে হবে, গ্যাপের ভ্যালু যোগ করতে হবে। তাহলে -2 প্লাস -2 আমার কত আসবে, -4। ম্যাম ডায়াগোনালের মানটা কি আমরা গ্যাপের ওইখানে যোগ করতে পারবো না? না এখানে তো আমার ডায়াগোনালে কোনো ভ্যালু নাই, এখনো পাই নাই, এখনো জি। আমি ডায়াগোনালেতে কিভাবে হিসাব করতে হবে এটা এখনো বলি নাই। ও, যদি ভ্যালু থাকতো তাহলে? হ্যাঁ, এটা তো ভ্যালু থাকবে। এই যে যখনই আমরা এই সেলে চলে আসবো তখনই তো ভ্যালু আছে। কেমন, আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে? জি। একটা একটা করে দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর ম্যাম জি। এই রো বা এই লাইনগুলা কি বেশি হইতে পারে না? এখানে কি ফিক্সড করা থাকবে বা যে না কয়টা? না না, তোমার সিকোয়েন্স যতগুলো তুমি ততগুলো রো বা কলাম নিবা, জি, বুঝতে পারছি। ঠিক আছে। জি। জাস্ট সামনে কি করবা বলো তো, তুমি বক্সটাই আঁকবা, কিন্তু বক্সটা আঁকার সময় কি করবা, এই যে একটা রো এর ঘর আর একটা কলামের ঘর হচ্ছে যে তুমি স্কিপ করে যাবা, এরপর তুমি লিখতে থাকবা যতক্ষণ না তোমার সিকোয়েন্স শেষ হয়। ম্যাম ফাঁকা থাকলে পরে প্রবলেম হবে? কোনটা ফাঁকা থাকলে? মানে এই যে বক্সটা করব, বক্স যদি হয় ম্যাম ফাঁকা থাকে পরে দিই, মানে পরে দিয়ে। মানে এই পাশের কথা বলছো, এই পাশে হ্যাঁ, যদি ফাঁকা থাকে? জি জি জি।
না, এই পাশে তো ফাঁকা রাখা যাবে না। এই পাশে তোমার সিকোয়েন্স যতগুলো তুমি ততগুলোই আঁকবে। কেমন? যেমন আচ্ছা ধরো তুমি যদি এখান থেকে শুরু করো, এখানে ৩টা হচ্ছে যে তোমার রেসিডিউ দেওয়া আছে। এখানে যদি আচ্ছা ৭টা রেসিডিউ থাকতো, তাহলে তুমি এখান জি, থেকে শুরু করে ওই ৭টা ইয়াই নিতে। তো তোমাকে আচ্ছা তো আচ্ছা কাউন্টেবলই দিবে, আনকাউন্টেবল তো আর দিবে না। ঠিক আছে? জি ম্যাম জি আচ্ছা, আমরা আবার ম্যাথে ফিরে যাই। ওকে, এখন দেখি এই ঘরে এই সেলটাতে আমার ভ্যালু কত আসবে। ওর উপরে কোনো ভ্যালু নাই, আমার হচ্ছে যে ডায়াগোনালের কোনো ভ্যালু নাই, সাইডে আছে। সাইডে থাকলে কি নিয়ম? সাইডে যোগ করতে হবে হ্যাঁ, সাইডের ভ্যালু প্লাস কিসের ভ্যালু? এই গ্যাপের ভ্যালু। গ্যাপের ভ্যালু গ্যাপের ভ্যালু এক্স্যাক্টলি। তাইলে -4 প্লাস কি হবে? গ্যাপের ভ্যালু -2 -2। তাহলে এখানে আমার ভ্যালু হবে -6। -6 ওকে, এখন আবার চলে আসি এই সেলটাতে। আচ্ছা, এই সেলটারে আমি প্রিভিয়াসলি কি বলেছি? যদি আমার উপরের সেল হয় অথবা হচ্ছে যে পাশের সেল হয়, আমার নিয়মটা কি? ওই সেলের সাথে আমি কি যোগ করব? গ্যাপের ভ্যালু যোগ করব। তাহলে একই নিয়ম, উপরে হোক অথবা পাশে হোক। ডায়াগোনালটা ভিন্ন নিয়ম, ডায়াগোনালটা এখন আমরা বলিনি। আচ্ছা, এখন আমি যাই, তাহলে আমার এইখানে এই যে আমার এখানে এ দেয়া আছে, এইটার ভ্যালু কত হওয়ার কথা? আমার প্রিভিয়াসলি ভ্যালু কত? 0, তাই না? এখন আবার দেখি জি এইখানে আমি তো এই ঘরটার জন্য বের করব। এটার পাশে কি কোনো ভ্যালু আছে? জি No, না ma'am. না। না ম্যাম আচ্ছা, তাহলে এই সেলটার আবার ডায়াগোনালের কোনো ভ্যালু আছে? জি না না ম্যাম নাই। তাহলে আমি আবার কি করব? আমাকে শুধু উপরের সেলটার সাথে হিসাব করেই আমি বসায় দিতে পারবো। আচ্ছা, তাহলে এইখানে উপরে কত আছে? 0। এবং কি বলছিলাম? উপরেরটাও হিসাব করব কিভাবে? যে গ্যাপের ভ্যালুর সাথে যোগ করে গ্যাপের ভ্যালুর সাথে যোগ করে। তাহলে আমি এখানে একটু ফাস্ট চলে যাই, এই যে দেখি আমাদের ভ্যালুগুলা কিভাবে আসছে আমরা বুঝছি কিনা। জি ম্যাম একবারে এই লাইন ধরে হবে একদম সোজা লাইন হ্যাঁ, কেন বলো তো? কেন বলো তো? ও এটা হলো এই এই সিকোয়েন্স গুলো এই লাইনে আছে এর জন্য ম্যাম নাকি না, না, সিকোয়েন্স গুলা এই জন্য আছে, এই জন্য না। কেন বলো তাহলে তো? এই ভ্যালুগুলো হচ্ছে যে আমার যেহেতু এটা ডায়াগোনালেও কোনো কিছু নাই, আমার নিয়ম কি বলো তো? 3টা সাইড থেকে আমি হিসাব করব, 3টা সাইড থেকে হিসাব করার পর যেটা ম্যাক্সিমাম সেটা বসাবো। কিন্তু এটা তো এই যে এই রোতে অথবা এই কলামে আমার তো পাশে অথবা ডায়াগোনালে কোনো ভ্যালুই নাই। তাইলে আমার এটা হিসাব করে বসায় ফেলা সহজ না? কারণ জি এখানে তো জি আমার ম্যাক্সিমাম বের করতে হচ্ছে না, এখানে এক সাইডেই হিসাব। ঠিক আছে? জি ম্যাম আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে ওকে, এখন হচ্ছে যে আমরা দেখব যে আমাদের পরের সেলটা, আমি কার্সর পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই সেলটা এখন বের করব। এখন গিয়ে আমাদের একটা প্রপার ম্যাথ করা হবে বা একটা প্রপার সেলের ভ্যালু কিভাবে বের করে সেটা হচ্ছে যে আমরা দেখব। আচ্ছা, দেখি আমরা এখন হচ্ছে এই সেলটা বের করব, তাই তো? এই সেলে আমরা যদি ভালো করে দেখি ওর কি আছে, পাশেও তোমার হচ্ছে যে পাশেও ভ্যালু আছে, ডায়াগোনালেও ভ্যালু আছে, উপরেও ভ্যালু আছে। এটা কি আমরা ক্লিয়ার কিনা? জি ম্যাম জি ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি হিসাব করি, আমাকে কয়টা হিসাব করতে হবে? 3টা। এবং 3টার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে এই সেলের ভ্যালু, তাই না? ওকে, জি ম্যাম এখন আমরা দেখি এই সেলের উপরে আছে -2 এবং উপরে আমরা হিসাব কি করি? উপরের হিসাব হচ্ছে উপরের ভ্যালুর সাথে আমি গ্যাপের ভ্যালু যোগ করে দেই। আচ্ছা, তাহলে আমার উপর থেকে যদি হিসাব করি আমার ভ্যালু কত আসে? -4। জি -4 হ্যাঁ, পাশেও -4 পাশেও -4। এখন গিয়ে আমরা ডায়াগোনালে কিভাবে বের করতে হয় এইটা শিখব। ডায়াগোনালের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব রেসিডিউ ম্যাচ নাকি মিসম্যাচ। একটা মিনিট, আমার কার্সরটা যে আমি বেডের উপরে মাউস রেখেছি তো একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমার আমি দেখব যে আমি যে হিসাব করছি ডায়াগোনালের জন্য, এই যে যেই সেলের জন্য করতেছি সেই সেলের এই পাশে যেই রেসিডিউটা আছে এবং উপরে যে রেসিডিউটা আছে এটা ম্যাচ নাকি মিসম্যাচ, এইটা হচ্ছে আমাকে ম্যাচ আগে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা দেখলাম কি ম্যাচ, তখন ম্যাচ আমরা কি জি করব? ডায়াগোনালের যে ভ্যালু আছে ওই ডায়াগোনালের ভ্যালুর সাথে আমি তাইলে ম্যাচের ভ্যালু যোগ করব। আর যদি মিসম্যাচ হতো তাহলে আমাকে মিসম্যাচের যেই ভ্যালুটা দেয়া আছে সেটা আমি যোগ করতাম। বুঝাতে পারছি? জি ম্যাম তাহলে কি 3 আসে? জি ম্যাম। না, 3 আসবে না তো, কেন কত 3 আসবে? 1 আসবে 1 আসবে। 1 1 আসবে তো ওয়ান তাহলে আসবে। না না ম্যাম
4 আর 4 ছিল না, তো ম্যাচের মধ্যে 1 না আছে। না ডায়াগোনালের না মান না তো 0। আচ্ছা আমি আরেকবার বলি, দেখো আমরা তো তিনটা ভ্যালু বের করব। উপরে যখন জি, যোগ করছি এটা তো উপরের হিসাব, ঠিক আছে? আচ্ছা, -2 এর সাথে আমি গ্যাপের ভ্যালু যোগ করলে আমি পাচ্ছি -4। আচ্ছা পাশে যখন হিসাব করি তখন আমি পাচ্ছি আবারও -4। যখন জি, আমি ডায়াগোনালে হিসাব করছি, ডায়াগোনালে কত কোনটা ছিল? 0 ছিল না ভ্যালু? 0, জি 0 ম্যাম, ছিল। তাইলে 0 র সাথে আমি যোগ করব ম্যাচ অর মিসম্যাচের ভ্যালু। এখন আমি দেখলাম যে আমার এই দুইটা রেসিডিউ কি ম্যাচ, তাহলে আমার ম্যাচ, ম্যাচের যেই ভ্যালু ছিল 0 র সাথে আমি জি, ম্যাচের সেই ভ্যালুটাই যোগ করব, তাহলে 0 প্লাস 1 আমার কত হয় 1। তাহলে আমার 1, কাছে হ্যাঁ, এখন ভ্যালু কত আছে -4 -4 1, কোনটা 1, ম্যাক্সিমাম? 1 1 1। 1, 1, হ্যাঁ তাহলে আমার এখানে ভ্যালু কত হবে 1। এবং এখানে বুঝতে, এখন আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এই যে এখানে একটা অ্যারো দিয়ে দেওয়া আছে না, তাই না? কেন জি, বলো তো? জি, কারণ হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমি কোন সেল থেকে পাইছি, উপরের থেকে নাকি পাশের থেকে নাকি ডায়াগোনাল বরাবর? তোমাদেরকে ডায়াগোনাল থেকে। ডায়াগোনাল বরাবর, হ্যাঁ এই জন্য। হ্যাঁ এই জন্য এইভাবে আমাদেরকে অ্যারো দিয়ে দিয়ে যেতে হবে। এই স্লাইডে একটা স্লাইটলি মিস্টেক আছে, এটা না দিলেও হয়, এই জন্য হয়তো দেয়নি। সেটা হচ্ছে এই যে যেমন এই যে উপরে এই ভ্যালুগুলো যে আমরা বের করলাম না, জি এই যে -2 -4 -6, এরপর হচ্ছে যে -2 -4 -6 -8, এইগুলাতেও আমাদের আসলে একটা করে অ্যারো দেওয়া উচিত ছিল, ঠিক আছে? জি, ম্যাম, না দিলে কি প্রবলেম? হ্যাঁ কারণ আমরা সেকেন্ড স্টেপে তাইলে আমরা তোমার অসুবিধা হয়ে যাবে। আমরা কিন্তু স্টিল ফার্স্ট স্টেপই করতেছি, ক্রিয়েট 2D ম্যাট্রিক্স, আমরা কিন্তু এখনো এই ম্যাথটাই করতেছি, ঠিক আছে? এটাই সবচেয়ে টাইম কনজিউমিং, বাকিগুলো একদমই সহজ, ঠিক আছে? নইলে তুমি অ্যারো না দিলে কিন্তু ট্রেস ব্যাক করতে পারবা না, ঠিক আছে? অ্যারোটা দিয়ে দিতে হবে আমাদেরকে সাথে সাথে। আচ্ছা এখন আমরা পাশের সেলের জন্য চলে যাই। পাশের সেলে আমি এখন বলি যে তাহলে আমাদের কত আসে উপর থেকে, উপরে যদি আমি হিসাব করি তাহলে আমার ভ্যালু আসবে -6, পাশের থেকে হিসাব করলে আমার ভ্যালু কত আসবে? -1 -1। আর এখন আমি আবার কি করব? ডায়াগোনালে হিসাব করব। ডায়াগোনালে যদি আমি হিসাব করি তাহলে আমার ডায়াগোনাল বরাবর আছে -2, ম্যাচ না মিসম্যাচ? ম্যাচ। ম্যাচ না তো, ও আচ্ছা, মিস ম্যাম। মিসম্যাচ। মিসম্যাচ, তাই না? কেন? মিসম্যাচ, এ হ্যাঁ আর হ্যাঁ। জি, এ এ আর আর জি। জি, জি জি হ্যাঁ, 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 ঠিক আছে, তাহলে জি। মিসম্যাচ। তাহলে আমি কি করব? -2 এর সাথে আমাকে মিসম্যাচের ভ্যালু কত? -1 যোগ করতে হবে, তাহলে আমি পাচ্ছি -3। তাহলে আমার কাছে তিনটা ভ্যালু কি কি আসতেছে? -6, -1 আর হচ্ছে কত বলতো? -3। কোনটা ম্যাক্সিমাম? -1 -1, ঠিক আছে? তাইলে আমার এটা হচ্ছে -1 এবং এই ভ্যালুটা আমি পাই কিসের থেকে? পাশের থেকে, জি, ঠিক আছে? আমি আরেকটা ভ্যালু বুঝাই দিয়ে আমি আর সেলগুলো দেখাবো না, এখানে ভ্যালুগুলো দেয়া আছে। আচ্ছা এখন আমি আবার পাশের সেলে চলে যাই। পাশের সেলে যদি আমি আবার হিসাব করি, পাশের সেল বলতে এই যে এই সেলটাতে, ঠিক আছে? এই সেলটা হিসাব করে আমি বাকিগুলো আর দেখাবো না, আই গেস তোমরা এতক্ষণে সবাই বুঝে গেছো। তো আমি পরে নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা এখন যদি আমরা হিসাব করি তাহলে উপর থেকে যদি এখন আবার হিসাব করি তাহলে আমার ভ্যালু কত আসতেছে? -8। 8 ওকে, এখন হচ্ছে যদি আমি পাশের থেকে হিসাব করি তাহলে আমার ভ্যালু কত আসবে? -3। -3 -3, ওকে। ডায়াগোনালি হিসাব করলে আমার কত আসবে? -5 এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে এই তিনটার মধ্যে আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম কত? -3 এক্স্যাক্টলি -3। এবং এটা আসছে কোথা থেকে? পাশের পাশের ইয়া থেকে, সেল থেকে। এইভাবে আমরা প্রত্যেকটার ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে? উইথ অ্যারো, মাস্ট উইথ অ্যারো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি যে আমাদের এই টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন সেকেন্ড আমাদের যে স্টেপ ছিল সেটা হচ্ছে ট্রেস ব্যাক করা। গ্লোবাল অ্যালাইনমেন্টে আমরা ট্রেস ব্যাক কিভাবে করি? গ্লোবাল অ্যালাইনমেন্টে আমরা ট্রেস ব্যাক করি লাস্ট সেল থেকে। তাহলে আমাদের এখানে লাস্ট সেল কোনটা? এই যে এইটা, এইটা, তাই না? -1, -1 থেকে আমরা ট্রেস ব্যাক করতে থাকি। ট্রেস ব্যাক করা মানে কি? একদম উপর পর্যন্ত যাওয়া। এখানে একটা যেটা গ্যাপ আছে সেটা হচ্ছে এখানে একটা অ্যারো নাই, এই যে এই অ্যারোটা গ্যাপ আছে, এটা কোথায় হবে?
বলো তো উপর থেকে হবে তাই না? উপর থেকে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের হিসাবে। আবার একটু বুঝিয়ে বলেন আচ্ছা, আমাদের এখন আমরা নেক্সট স্টেপ নিয়ে আলোচনা করতেছি। নেক্সট স্টেপটা হচ্ছে ট্রেস ব্যাক। ট্রেস ব্যাকে আমরা যেটা করি গ্লোবাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা লাস্ট সেল থেকে শুরু করি। তাহলে আমার এখানে লাস্ট সেল কোনটা? এইটা, -1। ঠিক আছে, এখান থেকে আমরা এখন ট্রেস ব্যাক করব। ট্রেস ব্যাক করা মানে কি? উল্টা দিকে যাব। তাহলে এখন দেখো এই অ্যারোটা এইদিকে ছিল, ঠিক আছে, এখন আমি যাব কোথায়? এই সেল থেকে এই অ্যারোগুলা ফলো করতে করতে যাব। তাইলে আমি এখন যাব এই সেলে, ঠিক আছে, এই সেলে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন এই সেলটার অ্যারোটা আবার কোন দিক থেকে আসছে? আমরা সেটার উল্টা দিকে যাব। তাহলে এইটা আসছে, এই -2টা আসছে আবার এই এর -1 থেকে। ওকে, আবার এই -1টা আসছে কোনখান থেকে? এই -2 থেকে। ওকে, এই -2টা কোন দিক থেকে আসলো? এই উপর থেকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, ট্রেস ব্যাক। আমরা কি বুঝতে পারছি? জি ম্যাম। ঠিক আছে, জাস্ট জি ম্যাম। অ্যারোগুলার অপোজিটে যেতে থাকবো। আমার সেকেন্ড স্টেপ শেষ। এইবার হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে, থার্ড স্টেপটা একটু মন দিয়ে শুনতে হবে। থার্ড স্টেপ হচ্ছে এক্সাক্ট অ্যালাইনমেন্টের কাজটা আমি এখন করব। কিভাবে? আমি এখন এই অ্যারোর উপর ডিপেন্ড করে, এই যে যেই অ্যারোগুলো আছে, এই অ্যারোগুলা কি ডায়াগোনালের নাকি উপরের বা পাশের, এইটার উপর ডিপেন্ড করে আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে। ওকে, তাহলে অ্যালাইনমেন্টটা কিভাবে করব? প্রথমে হচ্ছে আমি কোন ভ্যালুটা নিছিলাম? -1, তাই না? একদম লাস্টে কোনটা ছিল? -1। ঠিক আছে, -1 এর উপর বরাবর যেইটা আছে এবং পাশ বরাবর যেটা আছে, যেহেতু ডায়াগোনাল থেকে আসছে, এই জন্য আমি কি করব? আমি এটা সরাসরি লিখে ফেলবো। অ্যারোটা কোন সাইড থেকে আমি পাচ্ছি এইটা এখন আমাকে ফলো করতে হবে। যেহেতু আমি ডায়াগোনাল থেকে পেয়েছি, এই জন্য আমাকে ডায়াগোনাল থেকে আসলেই আমাকে বুঝতে হবে যে এখানে কোনো গ্যাপ হবে না। উপরে যেই রেসিডিউ আছে এবং পাশে যেই রেসিডিউ আছে সেটা লিখে ফেলতে হবে। এই যে দেখো এখানে সরাসরি দিয়ে দেওয়া আছে, আমরা একটু বুঝে বুঝে আগাই। তাহলে আমার এখানে যেহেতু -1 ছিল এবং অ্যারোটা ডায়াগোনাল থেকে, তাহলে উপরের রেসিডিউ এবং পাশের রেসিডিউ আমরা সরাসরি লিখে ফেললাম, সি অ্যান্ড সি। ওকে, এবার আমরা চলে আসবো এইখানে, এই সেলটাতে। এই সেলটার অ্যারোটাও কি বরাবর আছে? ডায়াগোনাল বরাবর আছে, তাই না? ডায়াগোনাল বরাবর থাকলে এখানে কোনো গ্যাপ হবে না। উপরে যেই রেসিডিউ আছে এবং পাশে যেই রেসিডিউ আছে ওইটা আমরা লিখে ফেলবো। ঠিক একই কাজটা করছি, জি লিখে ফেললাম, এ লিখে ফেললাম। ওকে, আবার আমরা চলে গেলাম এই সেলটাতে। এই সেলটার অ্যারোটাও কোন সাইড থেকে এসেছে? ডায়াগোনাল থেকে এসেছে, তাইলে এখানেও আবার কোনো গ্যাপ হবে না। কোথা থেকে কি হবে? যা রেসিডিউ ছিল সেটাই বসে যাবে। তাহলে এ ছিল আর এ ছিল, তাই তো? আমরা লিখে ফেললাম এ এ। আচ্ছা, এইবার গিয়ে যেটা সমস্যা হচ্ছে, আমরা এটা হিসাব করলাম, এটা হিসাব করলাম, এটা হিসাব করলাম, এখন গিয়ে আমরা আসলাম এইটাতে। এইটার অ্যারোটা কোন দিকে? উপরের দিকে। যদি উপরের দিকে অ্যারো হয় তাহলে উপরে গ্যাপ হবে, আর পাশে যে রেসিডিউ আছে সেই রেসিডিউটা লিখে ফেলবো। আর যদি অ্যারোটা পাশে হয় তাহলে আমার নিচে গ্যাপ হবে। এখানে নাই সেটা, বা অ্যারোটা যদি পাশের দিকে থাকতো তাহলে আমরা কি করতাম? নিচে গ্যাপ হবে আর উপরে যে রেসিডিউ থাকতো সেই রেসিডিউটা আমরা লিখে ফেলতাম। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যালাইনমেন্ট। ম্যাম লাস্টেরটা আরেকবার একটু বুঝাই দেন। ওকে, ডায়াগোনাল পর্যন্ত আমরা বুঝছি যে কিভাবে বসাবো। জি জি ম্যাম। ওকে, জি ম্যাম। ধরো এই যে এখানে আমার যে -2, ওর তো ডায়াগোনাল থেকে আসে নাই, ওর অ্যারোটা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। উপরের দিকে। আচ্ছা, এখন একদম সিম্পল কথা, আমার অ্যারোটা যদি উপরের দিকে হয় তাহলে উপরে গ্যাপ হবে, আর যদি পাশের দিকে হয় তাহলে গ্যাপটা নিচে হবে, মানে এই যে এইখানে হবে। ঠিক জি আছে, ম্যাম। নিচের অ্যালাইনমেন্টে হবে। এটাই হচ্ছে আমাদের মানে ফাইনাল রেজাল্ট। ম্যাম এই অ্যারোটা যদি পাশের দিকে হতো তাহলে উপরের দিকে তো ফাঁকা আছে, তাহলে তখন কি হতো? তখন উপরে যে যে রেসিডিউ থাকবে সেই রেসিডিউটা হবে আর নিচে গ্যাপ হবে। উপরে যদি রেসিডিউ না থাকে ম্যাম? উপরে রেসিডিউ থাকবে, তোমার যদি থাকবে? পাশে থাকে, হ্যাঁ, এত
এই অ্যারোটা তো এখানে এসে উপরে হয়েছে না, তুমি জি জি যখন পাবা আমি এখানে একটু দেখাই দেই, যেমন হচ্ছে ধরো এই যে ধরো আমরা যদি অ্যালাইনমেন্টটা এভাবে আসতো, ঠিক আছে, এই যে ধরো এভাবে আসতো, এইখানে পেলা, ঠিক আছে, জি তখন তোমার হচ্ছে কি হতো, যেমন আমি তোমাকে বলি, তুমি এটা কখন তোমার ক্লিয়ার হবে কনসেপ্ট জানো, তুমি এ এ এ সি এইটাকে উপরে লিখবা আর এজিসি কে নিচে দিবা, তাহলেই জি দেখবা যে তোমার অ্যালাইনমেন্টটা উল্টা আসতেছে, তখন তুমি ম্যাথটা আরো ভালো বুঝে যাবা, ঠিক আছে। ওকে, জি এইটা ছিল আমাদের গ্লোবাল অ্যালাইনমেন্ট বা নিডলম্যান ওনস অ্যালগরিদম। এখন আমরা চলে যাব লোকালে, যেহেতু তোমরা গ্লোবাল বুঝে গেছো, লোকাল একদমই সহজ, লোকাল গ্লোবাল থেকেও সহজ, ঠিক আছে। ম্যাম গ্লোবাল বা লোকাল এটা কি উল্লেখ করা থাকবে? হ্যাঁ, তোমাদেরকে এইটাই তোমাদের পরীক্ষায় কিন্তু এই জায়গাটা আমরা কনফিউজড করে, গ্লোবাল অ্যালাইনমেন্ট নাকি লোকাল অ্যালাইনমেন্ট, এবং অ্যালগরিদমের নাম দিয়েও আসে যে নিডলম্যান ওনস অ্যালগরিদম অ্যাপ্লাই করো অথবা স্মিথ ওয়াটারম্যান অ্যাপ্লাই করো, তখনও কিন্তু বুঝতে হবে যে কোনটা অ্যাপ্লাই করতে হবে, কেমন, দুইটা নামই মনে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাব লোকালে। ওকে, ম্যাম ইনপুট স্টেপ গুলা কি দুইটাই আসবে নাকি আরো স্টেপ আসতে পারে? ইনপুট স্টেপ বলতে বুঝিনি। এই যে উপরে ইনপুট স্টেপ 1, সিকোয়েন্স সিকোয়েন্স 1, সিকোয়েন্স হুম, সিকোয়েন্স 1 2 এগুলো কি দুইটাই আসবে নাকি এর হ্যাঁ বেশি হ্যাঁ, আসতে পারে? না এর বেশি আসবে না, কেন বলো তো, কারণ আমরা তো পড়তেছি পেয়ার ওয়াইজ, আমরা গ্লোবাল অ্যালাইনমেন্ট বা লোকাল রাইট। অ্যালাইনমেন্ট পড়ছি, দুইটাই কিসের আন্ডারে পড়ে, দুইটা মেথডই পেয়ার ওয়াইজ মেথডে পড়ে, তাহলে পেয়ার ওয়াইজ সিকোয়েন্স অ্যালাইনমেন্টে তো দুইটার বেশি তোমাকে দেওয়ার সুযোগই নাই, জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, জি ম্যাম। এখন আমরা চলে যাব লোকালে, এই সিমিলার কাজটাই আমরা লোকালে করি, কিন্তু লোকালে যে কোনো নেগেটিভ ভ্যালু হচ্ছে ফরবিডেন। কি বলতো লোকালের নিয়মটা কি, লোকালের নিয়ম হচ্ছে সকল নেগেটিভ ভ্যালু ফরবিডেন, তাইলে ম্যাডাম নেগেটিভ ভ্যালু আসলে কি করব, ওখানে জিরো বসাই দিতে হবে, এটাই, আর কোনো ডিফারেন্স নাই। এখন আমরা লোকালের এক্সাম্পলে চলে যাব, একই সিকোয়েন্স আমাকে দেয়া আছে, তাই না, সিকোয়েন্স কি দেয়া আছে, একই দেয়া আছে, নিয়মও আমার একই, স্কোরিংও আমাকে একই দেয়া আছে, তাহলে খুব ভালো হয় কি, আমরা যে এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা ভুল আছে, আমি কারেক্ট অ্যালাইনমেন্টটা আমি তোমাদেরকে লিখে দিব, ঠিক আছে, এখানে অ্যালাইনমেন্টটা একটু ভুল আছে, আমি এটা তোমাদেরকে কারেক্টটা আজকে দেখা দিব। আচ্ছা, আমরা কি করব, আগের মতো এভাবে টেবিল করে ফেলবো, ঠিক আছে, এখানে কি বসাবো, জিরো বসাবো, সব সব হচ্ছে কিসের মতো, গ্লোবালের মতো। এখন আমরা হিসাব করব, হিসাব করলে দেখো তো আমরা কি পাই, -2 বসার কথা না, জি তাই না, গ্লোবালের মতো হিসাব করলে -2 বসার কথা, কিন্তু আমি কি বলছিলাম যে আমার লোকালে সব রকম নেগেটিভ ভ্যালু কি ফরবিডেন, তাহলে আমরা এখানে কি বসাবো, যখনই জিরো যখনই জিরো। নেগেটিভ আসবে আমরা জিরো বসাবো, তাহলে আমার এখানে কত হবে, জিরো, নেক্সট কত, জিরো, নেক্সট ভ্যালু জিরো, কেন, কারণ সবই তো আমার নেগেটিভ আসবে, জি এই নিচের লাইনও তো জিরো সব। হ্যাঁ, এর নিচের লাইনেও আমার সব জিরো, ঠিক আছে, ডান। ওকে, এখন গিয়ে আমাকে হিসাব করতে হবে, এখন যদি আমি এই সেলটার জন্য হিসাব করতে যাই, ওকে এক মিনিট, এই সেলটার জন্য হিসাব করতে যাই, তাহলে আমি দেখি, আমি পাশের থেকে যদি হিসাব করি তখনও আমার ভ্যালু কত আসবে, -2, উপর থেকে হিসাব করলে -2, আর ডায়াগোনাল থেকে হিসাব করলে কত, 1, ওয়ান আসবে। ম্যাচ, তাহলে 1 যেহেতু ম্যাক্সিমাম আমি 1 বসাবো, এভাবেই আমি সবগুলা ভ্যালু বের করতে থাকবো, এবং যখনই নেগেটিভ ভ্যালু আসবে আমি কত বসাবো, জিরো বসাবো। জিরো বসে। জিরো। ওকে, আমি হিসাব করতে থাকলাম, ঠিক আছে, আমি আর ম্যাথটা দেখাচ্ছি না, যেহেতু ম্যাথটা আমাদের এতক্ষণে আইডিয়া হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে আমাদের টেবিলটা। ম্যাম এখন যখন জিরো আসবে তখন কি এই চিহ্নটা দেওয়া লাগবে, মানে কোথা থেকে আসছে? হ্যাঁ, অ্যারোটা দিয়ে দিও, কেন জানো, কারণ আমরা যখন ট্রেস ব্যাক করব, যদি ইন কেস আটকে যায়, ঠিক আছে। ওকে, এখন ওকে ম্যাম। লোকাল অ্যালাইনমেন্টে গ্লোবাল থেকে আরেকটা জিনিস চেঞ্জ আছে, সেটা কি, গ্লোবালে আমি কি করি, একদম লাস্ট সেল থেকে ট্রেস ব্যাক করা শুরু করি, এটাই নিয়ম, তাই না, কিন্তু লোকাল অ্যালাইনমেন্টে আমরা কি করি, লোকাল অ্যালাইনমেন্টে আমরা ওইটাই করি যে তোমার যেই ম্যাক্সিমাম ভ্যালু যেটা, ওখান থেকে ট্রেস ব্যাক করব, পুরো টেবিলের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যত, ওইটা থেকে ট্রেস ব্যাক করব। ওকে, এখন যদি আমরা এখানে দেখি, এই আমার যে 2D যে 2D যে ম্যাট্রিক্সটা আছে আমার কাছে, এই 2D ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কত,
টু 2, তাই না? এই 2D জি ম্যাম। এখন যদি আমরা আবার এটা দেখি, ঝামেলা হইছে এইখানে কিন্তু তোমাদের 2টা 2 আছে, তার মানে অ্যালাইনমেন্টও 2টা হবে। বুঝতে পারছি? জি ম্যাম। কারণ তোমাকে দুইবার ট্রেস ব্যাক করতে হবে, একবার নিচের 2 থেকে আর একবার কোনটা থেকে, উপরের উপরটা 2 থেকে। ঠিক আছে, তাহলে নিচের 2 থেকে যদি আমি অ্যালাইনমেন্ট শুরু করি, তাহলে আমি দেখি একটু, এই যে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, ট্রেস ব্যাক কিভাবে হবে? এইভাবে হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস যেটা আবার ভুল দেয়া আছে, সেটা কি বলতো? এই যে এই জিরোটার কার্সরটা কাজ করতেছে, আজকে অসুবিধা করতেছে। এই যে এইখানে হচ্ছে এইখান থেকে একটা অ্যারো আবার কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। ঠিক আছে, এই যে ম্যাম উপরের যে জিরো গুলা এগুলার অ্যারো তো দেওয়া নেই, মানে এইগুলার অ্যারো কোনটা থেকে হবে? উপরের থেকেও জিরো -2, এই যে পাশের দেখ, থেকেও -2, তাহলে এটা বুঝবো কেমনে যে কোথা থেকে হবে অ্যারোটা? এই যে এই পাশটা বলতেছো, এই পাশটা তো জি জি পাশের থেকে নিলাম আমরা, তাই না? প্রত্যেকটাই তো জি। পাশ থেকে, এই পাশে। আর এটা আর কোনটা? প্রত্যেকটা উপরের দিক থেকে। উপরের দিক থেকে। হ্যাঁ, জি। প্রত্যেকটা উপরের দিক থেকে। আচ্ছা, তাহলে এখানে একটা গ্যাপ কি আছে? এখানে একটা মিস্টেক আছে স্লাইডে, সেটা কোনটা? সেটা হচ্ছে উপরের দিকে একটা অ্যারো হবে। আচ্ছা ঠিক আছে, আমার এডিট অ্যাক্সেস নাই স্লাইডে, যদি এডিট অ্যাক্সেস থাকতো তাহলে আমি কারেক্ট করে ফেলতাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা দেখি, এখন আমার তার মানে কয়টা অ্যালাইনমেন্ট হিসাব করতে হবে? 2টা অ্যালাইনমেন্ট হিসাব করতে হবে। এটা আমি একটু তোমাদেরকে বলে দেই, বুঝাই দেই। কারণ হচ্ছে যে এখানে অ্যালাইনমেন্টটা ভুল দেয়া আছে, তোমরা একটু খাতায় নোট করবে। একটা মিনিট আমাকে একটু, ওকে। এখন দেখি উপরে যে 2 আছে, উপরের 2 থেকে আমরা হিসাব করি। উপরের 2 তে এটা আসছে কোথায়? ডায়াগোনাল থেকে, তার মানে কোনো গ্যাপ হবে না, উপরে যেটা আছে এবং পাশে যেটা আছে সেটা বসে যাবে। তাহলে আমার এখানে কি হচ্ছে? খাতায় লিখবে, একটু খাতায় লিখবে, খাতায় না লিখলে তোমরা এটা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আরেকটা কাজ আমি হয়তো করতে পারি, আমি একটু যদি পাশে একটু যদি দেখাই দেই কোন একটা, তাহলে তোমাদের ভালো হবে। ওকে, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ, তাই না? ওকে, আমি একটু গুগল ডকে গিয়ে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে হচ্ছে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এখন আমরা একটু দেখি আমাদের এখানে কি আসছে। আমাদের হচ্ছে যেহেতু একটু স্পেস দিয়ে নেই। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে 2 আছে এবং যেহেতু ডায়াগোনাল থেকে, তার মানে এখানে কোনো গ্যাপ হবে না, তাহলে আমার উপরে যে রেসিডিউ আছে সেটা হয়ে যাবে এবং নিচেও কি হবে? একই রেসিডিউ হবে, তাই না? ওকে, এটা হচ্ছে আমার, আমি প্রথম 2 এর জন্য অ্যালাইনমেন্ট করতেছি। আচ্ছা, এবার হচ্ছে যে আমার এই সেলে চলে আসবো, আমি এই সেলে চলে আসলে আমি কি দেখবো? এটাও আমার ডায়াগোনাল থেকেই আসছে। ডায়াগোনাল থেকে আসার কারণে উপরে যে রেসিডিউ এবং পাশে যে রেসিডিউ আছে সেটা হয়ে যাবে। ঠিক আছে, সেটা হয়ে যাবে। ওকে ফাইন, এটা ছিল কিসের জন্য বলো তো? এটা ছিল আমার ফর ফার্স্ট থ্রু। আচ্ছা, আমার মনে হয় একটু, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন আমি এবার যেটা করব, এখন আমাকে দেখতে হবে সেকেন্ড 2 এর জন্য কিভাবে আসে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমরা চলে যাই সেকেন্ড 2 এর ক্ষেত্রে আমার কিভাবে আসলো। আমার এখানে যদি আমি দেখি সেকেন্ড 2 এর ক্ষেত্রে একই রকম ডায়াগোনাল থেকে আসছে। ডায়াগোনাল থেকে আসার কারণে আমার উপরে যে রেসিডিউ আছে এবং পাশে যে রেসিডিউ আছে সেটা বসবে।
এটা তো আমরা সবাই হুম, এটা আমরা এখন পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। ওকে, আমরা হচ্ছে যে দিলাম, দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ভ্যালুতে যদি আমরা চলে যাই, সেকেন্ড ভ্যালু এইটা বরাবর, এখানেও আমার কোথা থেকে আসছে অ্যারোটা, ডায়াগোনাল থেকে আসছে। তাহলে ডায়াগোনাল থেকে আসলে আমার উপরে এবং পাশে আবার যেইটা আছে সেই রেসিডিউটাই আমাদের কি হবে, বসে যাবে। ঠিক আছে, এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এখানে কিন্তু এই 0 বরাবর একটা অ্যারো উপরের দিকেও আছে, যেটা এখানে ভিজিবল না, স্লাইডে যেই মিস্টেকটা আছে। তাহলে এইটা যেহেতু উপরের দিকে আছে, উপরের দিকে থাকলে আমরা কি বলছিলাম, উপরের দিকে যদি থাকে তাহলে উপরে হয় একটা গ্যাপ এবং নিচে নিচে আমার যে নিচে যেই ভ্যালুটা ছিল ওইটাই, সরি, যেই রেসিডিউটা ছিল সেই রেসিডিউটা বসে যাবে। তাহলে প্রথম 2 এর জন্য আমি পেলাম এই অ্যালাইনমেন্ট, সেকেন্ড 2 এর জন্য পেলাম আমি এই অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা কিন্তু ভুল আছে এখানে, ঠিক আছে, এটা না। তাহলে প্রথম 2 এর জন্য আমি পেলাম এই অ্যালাইনমেন্ট, সেকেন্ড 2 এর জন্য পেলাম আমি এই অ্যালাইনমেন্ট। এখন দুইটা অ্যালাইনমেন্ট আসলে তোমাকে এইটাও প্রশ্নে আসতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যালাইনমেন্ট। তখন তুমি কিভাবে বুঝবা? তুমি যেটা করবা, তুমি হচ্ছে যে সাম করে দিবা, মানে তোমার একটা কাজ আছে তখন, সেই কাজটা কি, সেটা হচ্ছে এখানে তোমাকে স্কোরিং তাহলে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি যদি হিসাব করি তাহলে আমার স্কোরিং কত আসে আমি দেখি। আমার স্কোরিংটা কিভাবে বের করব? স্কোরিং হচ্ছে এইখানে আমার ম্যাচের জন্য, আমি যদি দেখি আমার কত আসে, এখানে ম্যাচ আছে, তাহলে এই ম্যাচের জন্য আমার ভ্যালু কত ছিল, 1। তাহলে 1 প্লাস 1, সরি 1, তাহলে আমার স্কোরিং হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এখানে দেখি আমার স্কোরিং কত আসে। এখানে আমার স্কোরিং কত আসে আমি একটু দেখব। আমার এখানে স্কোরিং হচ্ছে আমি যদি যোগ করি তাহলে এখানে আছে গ্যাপ, তাহলে গ্যাপ থাকলে আমার ভ্যালু কত ছিল, গ্যাপের জন্য হচ্ছে -2, সরি, গ্যাপের জন্য হচ্ছে -2 সরি -2 প্লাস প্লাস 1 1 প্লাস প্লাস 1 প্লাস 1, তাহলে জি প্লাস 1, তাহলে আমার 0 এখানে স্কোরিং কত আসে বলো তো, 0, তাই না? 0 জি জিরো ম্যাম তাহলে আমার এখানে স্কোরিং হচ্ছে 0। তাহলে এইবার গিয়ে কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি যেটার স্কোরিং বেটার সেই অ্যালাইনমেন্টটাই হচ্ছে বেস্ট। তাহলে আমার এখানে আমি কোনটা বলতে পারবো, অ্যাজ scoring 2 is considered better, alignment local alignment 1 will be better। ঠিক আছে, জি ম্যাম এটা হচ্ছে আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট। ওকে, আমি একটু রেকর্ডিংটা অফ করি এখন।